স্বাগত। অন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা বলি এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। রাষ্ট্রীয় বা সামাজিক বা প্রাকৃতিক যে কোনো পরিবর্তনেই নারীর জীবনে আসে পরিবর্তন। কখনো সেই পরিবর্তন ইতিবাচক, কখনো আবার নেতিবাচক। বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নারীদের মধ্যে কিছুটা ভীতি কাজ করছে কি? কক্সবাজার সমুদ্র সৈকতে নারীর নিপীড়ন অথবা নারীর পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে কিছু আলোচনা ভীতির সুযোগ করে দিচ্ছে। এই অবস্থায় নারী সমাজকে এখনই সতর্ক হবার সময় হয়েছে। আজ অন্য পক্ষে আলোচনা, নতুন পরিস্থিতিতে নারীর নিরাপত্তার শঙ্কা আছে কিনা এই বিষয়ে আজ কথা বলবো। সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা এবং আছেন নারীবাদী অ্যাক্টিভিস্ট তাসনুভা কালাম। স্বাগত আপনাদের দুজনকেই। একটু ধারাবাহিকভাবে আমরা কথা বলছি তাসনুভা এবং স্নিগ্ধা এই বিষয়টি নিয়ে, যেহেতু নতুন একটি পরিস্থিতির মধ্যে আমরা পৌঁছেছি। ভীতির বিষয় বলছিলাম যে এক ধরনের ভীতি কোথায় কোথায় যেন এক ধরনের ভীতি বোধহয় কাজ করছে যখনই কারোর সঙ্গে কথা বলি। নারীদের কি হবে, কি হতে পারে, বিশেষ কোনো অনুশাসন আসছে কিনা, এইরকম একটা বিষয়ের মধ্যে আপনি কি মনে করেন? কোনো ভীতির কারণ কি রয়েছে? সেরকম কোনো ইন্ডিকেশন কি আমরা দেখেছি? ধন্যবাদ উর্মি, আমার সহ আলোচককে ধন্যবাদ। আসলে যেটা হয়েছে যে এটি একদিনের তো গল্প না, আমি একটু সচেতন করে দিতে পারি যে এটি কিন্তু একটা চলমান গল্প। এখন নারীর বাস্তবতাটা এরকম যে অনেকেই মনে করেন যে নারী, ধরেন আমি রাজনৈতিক পরিবর্তনের কারণেই তো এই কথাগুলো আসছে। তো নারীর পরিবর্তনের ব্যাপারটা এরকম, নারীর আশঙ্কার জায়গা, আপনি আওয়ামী লীগ থাকুক ক্ষমতায়, দল থাকুক ক্ষমতায়, XYZ যেই ক্ষমতায় থাকুক, এমনকি আপনার এথিস্ট যদি থাকে ক্ষমতায়, নারীর চলমান বাস্তবতা হচ্ছে মেসোজেনির বাস্তবতা। অর্থাৎ নারীকে দমিয়ে রাখার প্রবণতাটা আপনার সকল প্রশাসন বলেন, সকলের ক্ষেত্রে সমাজের একটা বিদ্যমান বাস্তবতা। এখন প্রশ্ন হলো যে কোন ক্ষেত্রে এটা বেড়ে যায় এবং কোন ক্ষেত্রে কমে যায়। তো সেক্ষেত্রে দুটো বিষয় আমি সামনে আনতে চাই। একটা হচ্ছে পলিটিক্যাল একটা ডিসকোর্স আছে আমাদের। পলিটিক্যাল ডিসকোর্স আপনি জানেন, বিগত রেজিম বলেন তারও একটা পলিটিক্যাল ডিসকোর্স ছিল, যেখানে সম্পত্তি সম অধিকারের ছিল, নারী অধিকার নীতিমালা ছিল, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেগুলো কিন্তু একটাও পরিপূর্ণ হয় নাই। হ্যাঁ, অন্যদিকে এখন কিন্তু কোনো রেজিম নাই, এটা একটা ইন্টিম গভর্নমেন্ট। কিন্তু এখন যেটা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পক্ষের ভয়েসগুলো আসছে এবং এই ভয়েসগুলো কোনোভাবেই নারী বান্ধব না। এই ভয়েসগুলো ভীষণ রকমের নারীকে অবদমন করে রাখা। এমনকি আপনার এই যে জুলাই গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে, আন্দোলনটা চলাকালীন সময়ে রাস্তায় আপনি কিন্তু প্রচুর নারী দেখেছেন, এবং প্রচুর নারী শিক্ষার্থীরা যদি উপস্থিত না থাকতো এই আন্দোলন কিন্তু বেগমান হতো না এতটা। কিন্তু ঘটনা হচ্ছে এই নারী শিক্ষার্থীরা যেই মুহূর্তে 5ই আগস্টের পরবর্তী সময়ে আপনি প্রতিনিধি প্যানেল দেখেন বা পরিসর দেখেন বা আলোচনা দেখেন, তখন আর নারী প্রতিনিধিত্ব নাই। নারী সম্পূর্ণরূপে কি হয়েছে, অ্যাবসেন্ট হয়ে গেছে। এই যে নারী অ্যাবসেন্ট হয়ে যাওয়াটা, এটি কি করেছে, প্রথম ধাক্কা দিয়েছে। এক, দুই, আপনি খেয়াল করে দেখবেন যখনই কোনো নারী, ইভেন সেটা উপদেষ্টাও যদি হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটি যদি উপদেষ্টা হয়ে যাচ্ছে, তার যে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম তো অনেক গুরুত্বপূর্ণ, তার ট্রলিংটাতে দেখবেন সমন্বয়ক বলেন, নারী সমন্বয়ক বলেন, উপদেষ্টা বলেন, তাদের নিয়ে যাচ্ছে তাই ট্রলিং করা, বক্তব্য দেয়া, এটা যে ঔদ্ধত্যপূর্ণ, সেক্ষেত্রে এই রানিং গভর্নমেন্টের নিষ্ক্রিয়তা এই ভীতিটাকে অনেক বেশি সামনে। এটা একটা ভীতি। আরেকটা হচ্ছে তাসনুভা, আপনার কাছে আমি নারীবাদী অ্যাক্টিভিস্ট, আপনি কাজ করেন, আপনি যদি বলেন আমাকে যে একটা বিষয় মনে হচ্ছে কিনা যে আগে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল সেটার একটা কি বলবো যে এক ধরনের মানুষকে নিরাপত্তা দিত, এখন এই মুহূর্তে সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি এখনো ফাংশন করছে না। সে কারণেও কি, মানে অন্য নারী হিসেবে বাদ দেন, এমনিতেও যে কাউকে যে কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগলে, সমস্যা হলে কার কাছে গিয়ে বলবে, এই সমস্যাটা এই মুহূর্তে ফিল করছেন কিনা বা মনে হচ্ছে কিনা? থ্যাংক ইউ আপু আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। ব্যাপারটা হলো যে বাক স্বাধীনতা তো আমাদের শুরু থেকেই নেই,
আমরা যারা অ্যাডাল্ট হয়েছি এই গত 15-20 বছরে, আমাদের বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না। যখন অন্যান্য গভর্নমেন্ট ছিলেন, আপা কিছুক্ষণ আগে বলেছিলেন, তখনও তো রিপোর্টিং রেট অনেক কম ছিল, কারণ আমাদের সোশ্যাল শেমও ইনক্লুডেড থাকে, ব্লেমও ইনক্লুডেড থাকে, ভিকটিম ব্লেমিংও ইনক্লুডেড থাকে যখন একটা রিপোর্ট করতে যাওয়া হয়, একটা অনেক বড় সাহসের কথা দরকার পড়ে। তো যখন আমাদের প্রশাসনিক অবস্থা এমন হয়ে আসলো, তখন ওই সাহসটাও তো কমে আসে যে আমি যে যাব, কার কাছে যাব, গিয়ে যে আমি রিপোর্টটা করব, এটার পরবর্তীতে আমার সাথে কি কি হবে, আমার পরিবারের সাথে কি কি হতে পারে, আর কোন ধরনের কথাবার্তা আমাকে নিয়ে শুরু হবে। এই যে 4-5টা জিনিসে আমাদের বারবার মনে করতে হয়, আমার মনে হয় এটা আরেকটা বড় বাধা। নিরাপত্তাহীনতা তো আছে, এটা সমগ্র দেশে সবার জন্য আছে, পাহাড়ের নারী থেকে শুরু করে আমরা সমতলের নারী, আমাদের সবারই একটা নিরাপত্তাহীনতা আমরা প্রথম দিন থেকে আছি। আমরা জানি না কতজন নারী রেপড হয়েছে এই উচ্ছৃঙ্খলার সময়, সিভিল ডিসওবিডিয়েন্টের সময়। আমরা জানি না যখন উচ্ছেদ করা হচ্ছিল, যখন আগুন দেওয়া হচ্ছিল, কতজন নারীর উপরে কোন ধরনের আক্রমণ করা হয়েছে। ট্রোলিং তো হচ্ছে, এটা একটা পর্যায়ে এসে অনলাইনে, যেটা অফলাইনে হচ্ছে, দরজার পেছনে হচ্ছে, অন্ধকারে হচ্ছে, সেটা নিয়ে তো আমরা কথাও বলতে পারছি না। আর যখন আমরা রিপোর্ট করতে যাচ্ছি, তখন যাদের কাছে রিপোর্ট করতে যাব তারাও কি রেডি রিপোর্টগুলো নেওয়ার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য, যে হ্যাঁ রিপোর্টটা করার পরে তো কাজটা শেষ হয়ে যায় না, এরপরে তো জুডিশিয়াল সিস্টেম দিয়েও যেতে হবে। ওই সিস্টেমটাও তো অ্যাক্সেসেবল না, আগে অত অ্যাক্সেসেবল ছিল না, এখনও আরও অ্যাক্সেসেবল না। তো সেখান থেকে আমরা বলবো যে হ্যাঁ, আতঙ্কটা, ভীতিটা আরও বেশি, কারণ এখন যে কোনো কেউ যে কোনো কিছু বলতে পারে। সবচাইতে বড় ভয় তো লাগে যে রেগুলার লাইফে যাদের সাথে ইন্টারাকশন হয়, সেটা আন্টি হোক, বাড়িওয়ালা হোক, আর সেখানে দারোয়ান হোক গেটের, অথবা অন্য কোনো দোকানদারের কিছু হোক, সেখানে একটা পরিবর্তন চলে এসছে অলরেডি, যে সেখান থেকে ভীতিটা শুরু। একটা জিনিস যদি একটু বলি স্নিগ্ধা জোয়ানা, যে সেদিন একটা প্রোগ্রামে আমি দেখছিলাম একজন সমন্বয়ক এসছেন, তো উনি বলছিলেন, নারীর সমন্বয়ক, তিনি বলছিলেন যে আমরা যখন ত্রাণের সময় টাকা তুলি, তখন আমরা হয়তো কেউ একটু শাড়ি পরে এসেছি, কোথাও আমাদের শরীরের কোনো একটি অংশ হয়তো একটু ভিজিবল, সেটা রেকর্ড করে তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হচ্ছে। কারা দিচ্ছে, কি মানে কোন পক্ষ দিচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এরকম। এই যে পোশাকের ইস্যুটা কেন আমরা আনি, এটাও তো একটা কারণ, এটা তো এক ধরনের বুলিং বা এটা তো এক ধরনের হ্যারাসমেন্ট, এবং সেই হ্যারাসমেন্টে হচ্ছে আমরা দেখছি বিভিন্ন জায়গায়। না আসলে দেখুন, আমি একটা কথা স্পষ্ট করে বলি, পোশাক ইজ ভেরি পলিটিক্যাল। হ্যাঁ, আপনি পার্টিকুলার পোশাক যখন বলেন, আপনি যদি এই মুভমেন্টটা দেখেন, আমি আফ্রিকার রেফারেন্স দিতে চাই, ইভেন আমাদের ইসলামে বলেন, হিজাব বলেন, দিস আর নট জাস্ট এ পোশাক, এটা হচ্ছে পলিটিক্যাল এক ধরনের রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সের জায়গা থেকে তারা যখন প্রমোট করে, দেয়ার ইজ এ ডিফারেন্ট কনোটেশন। কিন্তু প্রবলেম কোথায় হচ্ছে? প্রবলেম হচ্ছে আপনি পোশাকটা বলে দিচ্ছেন যে ইউ হ্যাভ টু ওয়্যার দিস, এই যে এই কথাটা বলাটাই যে এক ধরনের ওই যে স্বৈরাচারিতা, এই 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 যে সিভিক সেন্স, সেটা নাই। আরেকটা জিনিস আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই মুহূর্তে আপনি জানেন ফোর্থ ওয়েভ ফেমিনিজমের ক্ষেত্রে আমরা সাইবার ট্রলিং, সাইবার বুলিং নিয়ে অনেক কথা বলি। এখন সাইবার বুলিংয়ে আপনি খেয়াল করে দেখবেন, অ্যালগোরিদমে এমনও দেখেছি উর্মি, আপনি নারীদেরকে এই ধরনের ট্রলিং করে আমার সোসাইটিতে বিজনেস হচ্ছে, অর্থাৎ এই যে পেজ ভিউয়ের একটা ব্যবসা আছে না, এই শ্রেণীর কাজে কি জানেন, এই ধরনের ভিডিও ফুটেজকে কাটপেস্ট করে সেটাকে নানাভাবে দেওয়া, সো দ্যাট পারসন ক্যান মেক মানি। এখন এটাকে আপনি অফ করার ক্ষেত্রে আপনার প্রথম যেটা করতে হবে, আপনার ইন্টারভেনশনটা আসতে হবে, আপনার তথ্য উপদেষ্টা যিনি আছেন তিনি ইন্টারভেন করবেন, অথবা আমাদের তথ্য মন্ত্রণালয় ইন্টারভেন করবেন। আমাদের ফেসবুকে কিন্তু এগুলো আছে, জেন্ডার সেন্সিটিভিটি ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার সাথে ডিল করার ল্যাঙ্গুয়েজ, তার সাথে ডিল করার ক্যাপাসিটি আমরা রেখেছি কিনা। কারণ আপনি দেখবেন এই যে সহিংসতা, হত্যা, মার্ডার, এগুলো কিন্তু যদি লেখা থাকে তার কিন্তু রিচ যায় না। এখন যদি ব্যাপারটা এরকম হয়, আপনি কোনো একটা অ্যাবিউসিভ সেক্সুয়াল কন্টেন্ট যখন দিবেন, তখন সেটা রিচ পৌঁছাবে না, অটোমেটিক কিন্তু এটা কমে যাবে। আমি বলতে চাচ্ছি যে এই ভিডিও করার প্রক্রিয়াটা শুধুমাত্র সে ওই জন্য কিন্তু করছে না যে সে নারী, এটা দিয়ে সে তার টাকা ইনকাম করার একটা সোর্স করে ফেলছে। তো এইটার এই জন্য হয়েছে কি, সোনায় সোহাগা হয়েছে। একে তো একটা থাকে নারীকে এই করা, এবং তারপর সে টাকাও কামাতে পারছে, ইনকাম করতে কিন্তু পারছে। এটা আগেও ছিল, এখন বেড়েছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। আমি একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে এসে এই আলোচনায় আবারও ফিরবো।
একটা বিরতি নিচ্ছি, অন্য পক্ষে থাকুন টিভি সিনেমাদের সাথে। স্বাগত আরও একবার অন্য পক্ষে। আজ কথা বলছি নতুন পরিস্থিতিতে নারীর নিরাপত্তার শঙ্কা আছে কি এই বিষয়ে। তাসনিমা যেটি বলছিলেন স্নিগ্ধা, যে আগেও ছিল এই ঘটনাগুলো, কিন্তু এখন বেড়েছে কিনা এবং যদি বেড়ে থাকে এটার আসলে উদ্দেশ্য কি হতে পারে। টাকা কামানো তো একটা উদ্দেশ্য বটেই, আরও বৃহত্তর কোনো উদ্দেশ্য, নারীকে একেবারে ঘরের ভেতরে ঠেলে দেওয়া, যে বাইরে গেলেই এসব হবে, এরকম কোনো বিষয় রয়েছে কিনা, আশঙ্কা আমরা করছি কিনা? আমার তো হয়তোবা আমার চিন্তাটা একটু বেশি রেডিক্যাল মনে হতে পারে। সেটা হলো যে নারীরা যখন, এখানে যুক্তিটা কি, নারীরা তো হাফ রিসোর্স কান্ট্রির, পপুলেশন দিয়ে তো আমরা রিসোর্স। তো আমাদের সাথে যুক্তিতে সম্মানে যদি আমাদের সাথে না পারেন, তাহলে আমাদের পোশাকে এসে কথা বলেন। তো ব্যাপারটা সেটাই হচ্ছে, যখন একটা নারীকে অপমান করতে হয়, যখন একটা নারীর যে তার ইন্টালেকচুয়ালিটি নিয়ে অ্যাট্যাক করতে হয়, তার যুক্তিবিদ্যা নিয়ে অ্যাট্যাক করতে হয়, সে কী পড়েছে সবার আগে, তো সে দেখতে কেমন, তারপর সে কোন পরিবারের, এগুলো তো আমরা ছোটোকাল থেকে দেখে আসছি, সামাজিকভাবে দেখে আসছি। তো সেখান থেকে যদি উদ্দেশ্য এটাই, আমি এটা বলে পার হয়ে যেতে পারি, একজন নারীকে হেয় করে আমি পার হয়ে যেতে পারি, এটা করে আমি এক ধরনের সম্মান পাই কিছু গোষ্ঠীগত মানুষ কাছ থেকে, আর সেই সম্মানটা আমাকে আমার নিজের কাজটাকে একটু গ্র্যাটিফাইড করে, হ্যাঁ আমি ভালো করেছি, খুব ভালো, একটা নারীকে দমন করেছি, কারণ নারীর জায়গা তো ঘরে। তো আমাদের শিক্ষার হারটা যদি মানবিক শিক্ষার জ্ঞানটা যদি আরেকটু ভালো থাকতো, তাহলে হয়তো বা আমরা এটাকে ডিসরেসপেক্ট হিসেবে দেখতাম এই ট্রোলিংটাকে। বাট আমরা সামাজিকভাবে হ্যাঁ ঠিক করেছে, এই মেয়ে ঘর থেকে বের হয়েছে, কেন বের হচ্ছে, মেয়েটা তো বের হতে পারে শিক্ষার জন্য। আমি আসলে একদমই এই মুহূর্তে নতুন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে কি দাঁড়াচ্ছে সেটা জানতে আগ্রহী। আপনার কি মনে হয় এখন এই পরিস্থিতিতে সামনে, এখন যেখানে মুভমেন্টে যখন আমরা নারী নেত্রীদের কথা শুনছিলাম, যখন ছাত্র মুভমেন্টটা চলছিল, সিভিল আনরেস্ট চলছিল, তখন আমরা বারবার কিছু একটা স্টোরিতে শুনছিলাম যে অনেক মেয়েরা প্রথম হল থেকে বেরিয়ে এসেছিল, শত শত মেয়েরা ছেলেদেরকে গিয়ে রেস্কিউ করে আনছে, তাদের হলে সহিংসতা বন্ধ করে, তারপরে তারা কোথায় গেল। সো যেখানে সহযোদ্ধাদেরকে সহনেত্রী হতে সুযোগ দেওয়া হয়নি, প্রথম আমার কথা হলো জেলে তো নারী নেত্রীরাও গিয়েছেন, ওনারা কোথায়? ওনারা একজন দুজনকে বিভিন্ন অর্গানাইজেশনের তো টোকেন হিসেবে আমরা দেখতে চাই না, বিভিন্ন বক্তব্যের টোকেন হিসেবে দেখতে চাই না। তো যেখানে আমরা দেখছি যে আমরা এই নতুন প্রজন্মেও নারীদেরকে সরিয়ে আগাতে বেশি ইচ্ছুক, তাহলে আমি এটা এভাবেই দেখবো যে নারীকে থ্রেট হিসেবেই দেখবে সামনে, রিসোর্সের বলে, পাওয়ারে বলি আর সমাজের ব্যবস্থাতে বলি। স্নিগ্ধা, আমরা যদি আসলে একটা একটা করে, যেহেতু আমরা শেষের অংশে আছি, আমরা যদি এখন বলি যে আসলে কি কি করা যেতে পারে, মানে আপনি বলছিলেন বিরোধীতে যে নারী নেত্রীরা এই সময় তাদের মুভমেন্ট করার কথা, যেহেতু নতুন একটা পরিস্থিতি, সেটা আমরা দেখছি না, কি কি করা যেতে পারে? না, ফার্স্ট অফ অল দেখুন, আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ ইউর পলিটিক্যাল আইডেন্টিটি, দ্য ম্যাটার ইজ দ্যাট আমরা প্রত্যেকেই হচ্ছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এবং আমরা নারী ক্ষমতায়ন চাই, এম্পাওয়ারমেন্ট, এবং এই এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের সবাইকে একসাথে আসতে হবে, নাম্বার 1, যদি আমি এটাকে রুখতে চাই। 2, এটা এমন না, আমি বারবার সচেতনভাবে বলতে চাই যে অল অফ এ সাডেন হয়েছে, এটা আগেও ছিল, আগে ভিজিবল ছিল না, এখন ভিজিবল হচ্ছে। এই ভিজিবিলিটিটা আপনি কতখানি প্রমোট করবেন, মিডিয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেন, আমি খুবই সরি, কেন কক্সবাজারের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার মিডিয়া এত বেশি, মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলছি, মেইন স্ট্রিম মিডিয়া কেন সেটাকে ফোকাস করলো না, কেন সেটাকে নিয়ে আলোচনা হলো না, কেন সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই আসলো, কেন মিডিয়া এখানে নিশ্চুপ থাকলো? তার মানে মিডিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মিডিয়ার চুপ থাকা আমাদেরকে কিন্তু আরো পিছিয়ে দিচ্ছে। থার্ডলি আপনি যখন আসেন, আমি স্পষ্ট বলতে চাই, আমাদের অ্যাক্টিভিস্ট ফোরাম থেকে যাওয়া উচিত নির্বাচন কমিশনের কাছে, এবং এটা বলা উচিত বাংলাদেশে কোনো ইলেক্টেড পার্টি 30% ওমেন ছাড়া ইলেকশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। এটা করলে কিন্তু অনেক জায়গায়, বিকজ তখন হবে কি, আপনার খুব বাধ্য হয়ে, তখন যে দলই যেই করুক তাকে কিন্তু 30% ওমেন দেখতে হবে। তাসনিমা বলছিল টোকেনাইজেশন, 30% টোকেনাইজেশন করুক না, যদি 30% হতে পারে, যদি করতে পারে, তাহলে কিন্তু আলটিমেটলি সেও বাধ্য হবে তার পলিটিক্যাল জায়গা থেকে যে আমাকে তো এই ওমেনদেরকে আনতে হবে যদি আমি পলিটিক্স করতে চাই। কিন্তু এই জায়গাগুলোকে কথা বলার জন্য আমাদের অ্যাক্টিভিস্টদেরকে একসাথে হতে হবে, ফেমিনিস্টদের একসাথে হতে হবে, মিডিয়া কর্মীকে একসাথে হবে, অল টুগেদার উই ক্যান ডু ইট, আদার দেন আমরা সবাই লুজ করব। একদম, আপনার কাছেও আমার সেই একই প্রশ্ন। আপনার কি মনে হয় আমাদের আসলে কি করতে হবে? সবার আগে আমাদের ভয়টা ভাঙতে হবে।
কিভাবে? যে আমরা কথা বললে যে বিপদে পড়বো, কথা বললে যে এই ভয় তো আগেও ছিল, এখন আমরা এই ভয় কেন পাবো? এগুলো আরো বেশি বেড়ে গেছে, কারণ এখন তো যে আতঙ্কটা হলো যে কোনো একটা জনগোষ্ঠী নিয়ে নিবে পুরো জিনিসটা, কোনো একটা আইডিওলজি যেটা নারী বিদ্বেষ কথাবার্তা বলে তারা নিয়ে নিবে। তো এখন আমাদের তো নিয়ে তো সবসময় যাচ্ছিল। তো আমাদের যদি আপা, যেটা আমি আপার সাথেই অ্যাগ্রি করে বলবো যে আমাদের আসলে একটা জায়গায় আসতে হবে, একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গাও যেতে হবে, যে যেই দলে কোনো ধরনের যদি নেত্রী থাকে অথবা নেতা থাকে যাদের কোনো ধরনের ভায়োলেন্ট পাস থাকে অথবা অথবা কোনো নারী ধরনের বিদ্বেষ সহিংসতা আছে। ভায়োলেন্ট পাস্ট হতে বলতে এটা ক্রিমিনালও হতে পারে, নারী বিদ্বেষ আচরণও হতে পারে, সেখানে আবার নারী বিদ্বেষ স্টেটমেন্ট এবং মনোভাবনাও থাকে। যদি তারা রেখে থাকেন তাহলে তারা ইলেকশনে দাঁড়াতে পারবেন না। একদম, আমার মনে হয় যে এক কথায় আপনি বলবেন যে নারীর প্রতি অবস্থানটা কি সেটা দেখে আসলে আমরা দলগুলোকে ইলেক্ট করব অথবা দলগুলোর সাথে যাব। যেহেতু সংস্কার চলছে, নির্বাচন নিয়ে যারা সংস্কার করছেন, আমি স্পষ্টভাবে বলতে চাই দে হ্যাভ টু কনফার্ম যে নারী বান্ধব কোনো নির্বাচনী ইশতেহার না দিলে কোনো পার্টি বাংলাদেশে ইলেকশন করতে পারবে না। মোটামুটি আমার মনে হয় আমরা আজকের আলোচনার একটা সংকট থেকে মোটামুটি কোথায় যেতে পারি সেই জায়গাতে আমরা আসতে পারলাম। অনেক ধন্যবাদ, আমরা এই আলোচনাগুলো নিশ্চয়ই চালিয়ে যাবো। ধন্যবাদ স্নিগ্ধা রেজনা, ধন্যবাদ তাসনুভা কালাম। এই ছিল অন্য পক্ষের আজকের বিষয়ের, থাকুন আমাদের সাথে।